আচ্ছা, রেকর্ডিং চালিয়ে দিয়েছি। চলো, আজকে আমাদের মেনলি যে বিষয়টা নিয়ে আলোচনা করব আমরা, সেটা হলো তোমার ডিপিএসপি। ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইটস আমাদের কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি মানে নির্দেশমূলক নীতি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ফার্স্ট অফ অল ডিপিএসপি জিনিসটা কি সেটা আমাদেরকে একটু বুঝে নিতে হবে, তারপর আমরা ডিপিএসপির ভেতরে ঢুকবো। প্রথমত একটা জিনিস দেখো, সেটা হলো ডিপিএসপির ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের কনস্টিটিউশন, আমাদের যে সংবিধান, সেটা আমাদের স্টেট বা রাষ্ট্রকে কিছু ইনস্ট্রাকশন দিচ্ছে। কে দিচ্ছে ইনস্ট্রাকশন? কনস্টিটিউশন দিচ্ছে ইনস্ট্রাকশন। কাকে দিচ্ছে ইনস্ট্রাকশন? রাষ্ট্রকে দিচ্ছে ইনস্ট্রাকশন। কি ইনস্ট্রাকশন? না, কিছু ইনস্ট্রাকশন দেয়া হচ্ছে যে রাষ্ট্র যখন সে পলিসি বানাবে দেশের মানুষের জন্য, যখন সে দেশের মানুষের জন্য আইন বানাবে, তখন এই ইনস্ট্রাকশন গুলো মাথায় রেখে রাষ্ট্রকে সেই আইন বা পলিসি বানাতে হবে। যদি সেটা রাষ্ট্র করতে পারে, তাহলে আলটিমেট যেটা হবে, দেশের ওয়েলফেয়ার হবে। ওয়েলফেয়ার মানে কি? দেশের কল্যাণ হবে। ঠিক আছে, কল্যাণময় রাষ্ট্র হবে, ওয়েলফেয়ার স্টেট হবে। তাহলে আলটিমেট এখানে যেটা বলা হচ্ছে সেটা হলো কনস্টিটিউশন কিছু ইনস্ট্রাকশন দেবে। কাকে ইনস্ট্রাকশন দেবে? না, রাষ্ট্রকে ইনস্ট্রাকশন দেবে। রাষ্ট্রের কথা আমরা আর্টিকেল 12 এর আগে পড়েছি। ডিপিএসপি তে আর একটা আর্টিকেলে তোমরা রাষ্ট্রের কথা দেখতে পাবে, সেটা হলো আর্টিকেল 36, যদিও দুটোর মানে সেম। সেখানে রাষ্ট্রকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে। রাষ্ট্র, তুমি যখন দেশের মানুষের জন্য কোনো পলিসি বা আইন বানাবে, তখন আমাদের দেয়া যে ইনস্ট্রাকশন গুলো, সেই ইনস্ট্রাকশন গুলো ফলো করবে। যদি আমাদের দেয়া ইনস্ট্রাকশন গুলো ফলো করো, তাহলে আলটিমেট দিনের শেষে কল্যাণময় রাষ্ট্র হবে বা ওয়েলফেয়ার হবে। এই হলো ডিপিএসপি। এই যে ইনস্ট্রাকশন গুলো, এই যে ইনস্ট্রাকশন গুলো কনস্টিটিউশনের পক্ষ থেকে রাষ্ট্রকে দেয়া হচ্ছে, এগুলো অ্যাকচুয়ালি ডিরেক্টিভস। ডিরেক্টিভস, প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। কিছু ডিরেক্টিভ দেওয়া হচ্ছে যেগুলোকে মাথায় রেখে রাষ্ট্র তার পলিসি বানাবে। এটাকে বলা হচ্ছে বাংলায় নির্দেশমূলক নীতি। কিছু নির্দেশ দিচ্ছে, কিছু ডিরেক্টিভ দিচ্ছে, যে যখন দেশের জন্য নীতি প্রণয়ন হবে, যখন দেশের জন্য পলিসি তৈরি হবে, যখন দেশের জন্য আইন তৈরি হবে, তখন এই ইনস্ট্রাকশন গুলো বা নির্দেশগুলোকে মাথায় রেখে রাষ্ট্রকে বানাতে হবে আইন বা পলিসি, যাতে আলটিমেট দিনের শেষে ওয়েলফেয়ার হয়। আর যে নির্দেশগুলো কনস্টিটিউশনের পক্ষ থেকে রাষ্ট্রকে দেয়া হচ্ছে, সেগুলোকে আমরা বলছি ডিপিএসপি বা নির্দেশমূলক নীতি। ক্লিয়ার হয়েছে? ডিপিএসপি কি জিনিস সবাই বুঝতে পেরেছো? একটু আমাকে কনফার্ম করে দাও, ডিপিএসপি টা কি জিনিস সেটা বুঝতে পেরেছো? মানে ডিপিএসপি টা খায় না মাথায় মাকে, সেটা বোঝা গেছে। এবার নেক্সট যেটা, আহ, এই যে নির্দেশমূলক নীতি বা এই যে ইনস্ট্রাকশন গুলো, এই ইনস্ট্রাকশন গুলো অ্যাকচুয়ালি দেয়া হচ্ছে কেন? এটা দেওয়ার কারণটা কি? কিছুই না, তোমাদেরকে আমি বলেছিলাম যে যখন আমাদের দেশের সংবিধান তৈরি করার জন্য গণপরিষদ তৈরি হয়, তখন 13 ডিসেম্বর, 13 ডিসেম্বর 1946 জওহরলাল নেহরু অবজেক্টিভস রেজলিউশন নিয়ে আসেন। অবজেক্টিভস রেজলিউশন নিয়ে আসে। আর এই অবজেক্টিভ রেজলিউশনে কি বলা ছিল? অবজেক্টিভ রেজলিউশনে বলা ছিল, এটা একটা প্রস্তাব ছিল, যে প্রস্তাবটা পরে পাস হয়ে যায়, তোমরা সবাই আশা করি মনে রেখেছো। 22 জানুয়ারি 1947 বলাটা কি ছিল এই প্রস্তাবে? এই প্রস্তাবে বলা ছিল যে আলটিমেট আমাদের দেশের যে মানুষ, তাদেরকে সংবিধানের মাধ্যমে আমরা ইকুয়ালিটি দেব। আমাদের দেশের যে মানুষ, তাদেরকে সংবিধানের মাধ্যমে আমরা লিবার্টি দেব। আমাদের দেশের যে মানুষ, তাদেরকে সংবিধানের মাধ্যমে আমরা জাস্টিস দেব। অর্থাৎ আমাদের দেশের মানুষজনকে সংবিধান শুধুমাত্র আমাদের দেশের মানে কনস্টিটিউশনটা শুধুমাত্র তৈরি হবে যে সরকার
সরকার কিভাবে গভর্নেন্স দেবে, ঠিক আছে, শুধু সেটা নয়, ঠিক আছে, এটা ডেফিনেটলি সরকারের কাছে একটা গাইডলাইন, এটা ডেফিনেটলি সরকারের কাছে একটা ফ্রেমওয়ার্ক, যেটাকে বেস করে সরকার দেশের জন্য কাজ করবে, বা আমাদের যে সমস্ত পলিটিক্যাল টুলগুলো তাদের কি কাজ হবে সেটা অবভিয়াসলি কনস্টিটিউশনে বলা আছে। তার সাথে সংবিধানের আর একটা উদ্দেশ্য হলো মানুষকে ইকুয়ালিটি দেয়া, লিবার্টি দেয়া, জাস্টিস দেয়া। আর সেটা যে কত বড় উদ্দেশ্য সেটা তোমরা পার্ট 3-তে দেখেছো যখন তোমরা ফান্ডামেন্টাল রাইটস পড়েছো। পার্ট 4-এ বা ডিপিএসপি যখন পড়বে তখন দেখবে ডিপিএসপির মাধ্যমে আলটিমেট মানুষকে এই ইকুয়ালিটি, লিবার্টি, জাস্টিস দেওয়া বলছে। ইনফ্যাক্ট সেই কারণেই ফান্ডামেন্টাল রাইটস আর ডিপিএসপি কে, যেহেতু এদের দুজনের কাজই হলো মানুষকে লিবার্টি, জাস্টিস এবং তোমার ইকুয়ালিটি দেয়া, এই দুটোকে গ্র্যাভিন অস্টিনের মতো সংবিধান বিশেষজ্ঞ এটাকে কনসায়েন্স অফ দ্য কনস্টিটিউশন বলেছিলেন। কারণ এদের মেন কাজই হলো মানুষকে ইকুয়ালিটি, জাস্টিস, লিবার্টি দেয়া। কনসায়েন্স মানে হলো আমাদের বলতে পারো সংবিধানের বিশ্বাস, আত্মা, ঠিক আছে। তাহলে এই হলো ব্যাপার। তাহলে ডিপিএসপির কথা কোন পার্টে বলা আছে? ডিপিএসপির কথা পার্ট 4-এ বলা আছে, কারণ পার্ট 3-তে আমরা অলরেডি পড়ে ফেলেছি ফান্ডামেন্টাল রাইটস। আর ডিপিএসপির ক্ষেত্রে একটা কথা বলবো, আর্টিকেল 36 থেকে 51 ডিপিএসপি অবভিয়াসলি লিস্টিংটা করা আছে। আর ডিপিএসপির আইডিয়া সেটা আমরা কোথা থেকে নিয়েছি? আয়ারল্যান্ড থেকে নিয়েছি। আয়ারল্যান্ড আবার স্পেন থেকে, মানে স্প্যানিশ কনস্টিটিউশন থেকে এটা কপি করেছে। আর ডিপিএসপির উদ্দেশ্য কি না, মানুষকে জাস্টিস দেয়া, মানুষকে লিবার্টি দেয়া, মানুষকে ইকুয়ালিটি দেয়া, এটা মাথায় রাখবে। আর সত্যি কথা বলতে এটা আমরা ইতিহাসে পড়েছি যে আমাদের দেশের মানুষ কিন্তু সত্যি কখনো ব্রিটিশ আমলে বা তার আগে জাস্টিস পেত না। অনেক কম দোষ করে আমাদেরকে অনেক বেশি শাস্তি পেতে হতো। ইকুয়ালিটি কি জিনিস আমরা জানতাম না। আমরা শুধু এইটুকুনি দেখতাম, সম কাজে আমরা সম বেতন পাই না। একই কাজ করে একজন ব্রিটিশ যে বেতন পাচ্ছে আমরা তার থেকে অনেক কম বেতন পেতাম। লিবার্টি, সে তো আমাদের ব্যক্তি স্বাধীনতা কোনোদিন আমাদের লাইফে ছিল না। আমরা একটা নাটক করব, সেখানে ওরা নাট্যবিনয় নিয়ন্ত্রণ আইন লাগিয়ে দিল। সংবাদপত্র নিউজ করবে, সেখানে ওরা সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন লাগিয়ে দিল। সব জায়গাতেই ওরা আমাদেরকে টুটি টিপে ধরেছিল যাতে আমাদের মধ্যে কোনো ব্যক্তি স্বাধীনতা না থাকে। তাই মানুষকে, এই মানুষের যে না পাওয়া গুলো, ঠিক আছে, মানুষের কোনো ব্যক্তি স্বাধীনতা নেই, সমাজে কোনো সমতা নেই, এগুলো যাতে আস্তে 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 আমরা পাই, সেই জন্যই কিন্তু কনস্টিটিউশনে ডিপিএসপি এবং ফান্ডামেন্টাল রাইটস কে অ্যাড করা হয়, যেটা প্রাথমিকভাবে জওহরলাল নেহরুর অবজেক্টিভ রেজলিউশনে বলা ছিল যে এই সংবিধান শুধুমাত্র একটা রুল বুক হিসেবে বা ফ্রেমওয়ার্ক হিসেবে বা গাইডলাইন হিসেবে কাজ করবে না। ডেফিনেটলি সংবিধান আমাদের দেশের সুপ্রিম ল, আমাদের দেশটা সংবিধান মেনে চলে। আমাদের দেশের যাবতীয় যা পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট তোমরা দেখো, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, পার্লামেন্ট, সিএম, প্রাইম মিনিস্টার, গভর্নর, সবাই সংবিধান মেনেই চলে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তার সাথে সংবিধানের একটা উদ্দেশ্য হবে মানুষকে লিবার্টি, জাস্টিস, ইকুয়ালিটি দেয়া। তার জন্যই কিন্তু আমরা পার্ট 3-তে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস এবং পার্ট 4-এ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আমাদের সংবিধানে অ্যাড করেছি। ক্লিয়ার? বোঝা গেছে? প্রথম স্লাইড সবাই বুঝতে পেরে গেছো? ঠিক আছে, তাহলে এখানে আমরা ডিপিএসপির বেসিকটা পড়ে নিলাম, এরপর আমরা একটু এগিয়ে যাই, দেখি কি বলছে। চলো, ডেফিনেশন অফ ডিপিএসপি। এখানে কি বলা হয়েছে? দিজ আর ডিরেকশন বাই দ্য কনস্টিটিউশন টু দ্য স্টেট ফর দ্য পিপল। এটা আমরা অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি। এগুলো কিছুই না, এগুলো কিছু ডিরেকশন, এগুলো কিছু ডিরেক্টিভস, এগুলো কিছু ইনস্ট্রাকশন যেটা সংবিধান আমাদের দিচ্ছে, তাকে, রাষ্ট্রকে, মানুষের জন্য। বুঝলাম? ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশন হুইচ আর এনুমারেটেড ইন দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। এবার দেখো 1935 সাল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 সাল, তোমরা জানো ভারত শাসন আইন 1935। সেই সময় আমাদের দেশের ভাইসরয় ছিলেন লর্ড উইলিংটন। তো তাকে আমাদের ব্রিটিশ গভর্নমেন্ট, ব্রিটিশ যে সরকার আছে, সে ভারতবর্ষের ভাইসরয়কে কিছু ইনস্ট্রাকশন দেয়। তাহলে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে ভারতবর্ষের ভাইসরয়কে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়, লর্ড উইলিংটনকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয় যে ল অ্যান্ড অর্ডার, ভারতের ল অ্যান্ড অর্ডার রিলেটেড কিভাবে পলিসি তৈরি হবে, এবং তার জন্য সেই ইনস্ট্রাকশন গুলো মেনে ল অ্যান্ড অর্ডার পলিসি তৈরি করতে হবে। তাহলে কে ইনস্ট্রাকশন দিচ্ছে? ব্রিটিশ গভর্নমেন্ট ইনস্ট্রাকশন দিচ্ছে। কাকে ইনস্ট্রাকশন দিচ্ছে? ভাইসরয় ইনস্ট্রাকশন দিচ্ছে।
কোন আইনের মাধ্যমে ইনস্ট্রাকশন দিচ্ছে? ভারত শাসন আইন 1935 মাধ্যমে দিচ্ছে। কেন দিচ্ছে? যাতে ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য কিছু পলিসি অ্যাডপ্ট করতে বলা হয়েছে। এই যে ইনস্ট্রাকশন গুলো, এগুলোর তখন বলা হতো এগুলোকে ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশনস, ইনস্ট্রুমেন্টাল ইনস্ট্রাকশনস। খেয়াল করে দেখো, একটা সেম জিনিস তোমরা ডিপিএসপি এর ভেতরে রাখতে পারবে। এখানে ব্রিটিশ গভর্নমেন্ট ইনস্ট্রাকশন দিচ্ছে, ডিপিএসপি এর ক্ষেত্রে কনস্টিটিউশন ইনস্ট্রাকশন দিচ্ছে। কাকে ইনস্ট্রাকশন দিচ্ছে? না ভাইসরয়কে। এখানে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে রাষ্ট্রকে বা স্টেটকে। বলা হচ্ছে স্টেট যখন কোনো পলিসি বানাবে, স্টেট যখন কোনো আইন বানাবে, স্টেট তখন এই ইনস্ট্রাকশন গুলো ফলো করে বানাবে। আর সেই ইনস্ট্রাকশন গুলোকে আমরা বলছি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। অর্থাৎ ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশনের সাথে আমরা হুবহু যার মিল পাচ্ছি সেটা হলো ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, এই পয়েন্টটা। চলো এখানে দেখো নেক্সট পয়েন্টটা কি বলেছে, সেটাও খুব ইম্পর্টেন্ট। পরে একটা আমরা আর্টিকেল পড়বো, আর্টিকেল 37, যেটা এখানে তোমরা দেখতেও পাবে। এই যে এখানে লেখা আছে 3 নম্বর পয়েন্টটা, নট এনফোর্সেবল বাই দ্য কোর্ট অফ ল। আচ্ছা, ফান্ডামেন্টাল রাইটস এর ক্ষেত্রে তোমরা কি পড়েছিলে? এটাই পড়েছিলে যে মৌলিক অধিকার যদি আমাদের ভায়োলেট হয়, রাষ্ট্র যদি কোনো পলিসি বা আইন তৈরি করে আমাদের মৌলিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করে, সেই ক্ষেত্রে আমরা সুপ্রিম কোর্টে ডিরেক্ট অ্যাপ্রোচ করতে পারি, কারণ আর্টিকেল 32 আমাদের সেই ক্ষমতা আছে। এবং আমরা ডিরেক্ট হাইকোর্টেও অ্যাপ্রোচ করতে পারি, কারণ আর্টিকেল 226 আমাদেরকে সেই ক্ষমতা দিয়েছে। এটা তোমরা পড়েছিলে। রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস আর্টিকেল 32, এবং সুপ্রিম কোর্টেও তুমি যেতে পারো আর্টিকেল 226। মাথায় রাখবে এটাই হলো ফান্ডামেন্টাল রাইটস এর সাথে ডিপিএসপি প্রাথমিক এবং মোস্ট ইম্পর্টেন্ট ডিফারেন্স। সেটা হলো ডিপিএসপির ক্ষেত্রে যদি এই ইনস্ট্রাকশনস গুলো, যেগুলো রাষ্ট্রকে যে ইনস্ট্রাকশন গুলো দিচ্ছে কনস্টিটিউশন, বাই চান্স যদি সেই ইনস্ট্রাকশন গুলো ফলো না করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কোর্টে অ্যাপ্রোচ করতে পারি না। ফান্ডামেন্টাল রাইটের ক্ষেত্রে আমরা ডিরেক্ট সুপ্রিম কোর্টে অ্যাপ্রোচ করতে পারি, আর্টিকেল 32। আর্টিকেল 226 বলা আছে আমরা ডিরেক্ট হাইকোর্টে অ্যাপ্রোচ করতে পারি ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেশনের ক্ষেত্রে। কিন্তু ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, অর্থাৎ কিছু ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে কার পক্ষ থেকে? রাষ্ট্রের পক্ষ থেকে, এই কনস্টিটিউশনের পক্ষ থেকে। কাকে দেওয়া হচ্ছে? রাষ্ট্রকে। যদি রাষ্ট্র বাই চান্স এরকম কিছু ইনস্ট্রাকশন ফলো না করে, বা যে ইনস্ট্রাকশন গুলো দেওয়া আছে সেটা ফলো না করে, আমরা কিন্তু রাষ্ট্রকে কোর্টে টেনে নিয়ে যেতে পারবো না। এবং তারপরের পয়েন্টটা একই কথা বলা হয়েছে, নট গ্যারেন্টিড রাইট অ্যান্ড নট জাস্টিসিয়েবল। সবাই বুঝতে পেরেছো? ক্লিয়ার এই দুটো পয়েন্ট? এটা পরে আমরা দেখবো আর্টিকেল 37 এর ভেতরেও বলা আছে। মানে কেউ যদি জিজ্ঞেস করে ডিপিএসপির সাথে বেসিক ডিফারেন্স কি ফান্ডামেন্টাল রাইটস এর, ক্লিয়ার আছে তো? আচ্ছা, এবার তুমি বলবে তাহলে তো স্যার এগুলো না মানলেও চলে। এগুলো না মানলেও চলে, কারণ এগুলো তো আলটিমেট দিনের শেষে কিছু ইনস্ট্রাকশন, আর এখানে তো এই ইনস্ট্রাকশন ফলো না করলে আমরা রাষ্ট্রকে কোর্টে নিয়ে যেতে পারবো না। না, এখানে যেটা বলা হয়েছে, কিন্তু স্টেট শুড কিপ ইন মাইন্ড while formulating policies and enacting law, নীতি প্রণয়ন এবং আইন প্রণয়নের সময় রাষ্ট্রকে এই নীতি মাথায় রেখে কাজ করতে হবে। এটা ঠিক যে ডিপিএসপির ক্ষেত্রে আমরা রাষ্ট্রকে যদি সে সেটা ফলো না করে তাকে নিয়ে যেতে পারবো না হয়তো, কিন্তু তবুও রাষ্ট্রের দায় বর্তায় যে আলটিমেট যখন আমরা কিছু একটা রিকোয়েস্ট করছি আমাদের তরফ থেকে, যখন একটা ইনস্ট্রাকশন দেয়া হয়েছে, সেটাও আমাদের সুপ্রিম ল, আমাদের কনস্টিটিউশন আমাদেরকে দিচ্ছে, তাহলে সেটা অবশ্যই ফলো করাটা প্রয়োজন। বোঝা গেছে? এই অবধি কারোর কোনো প্রশ্ন? বলো। ধর্ষণ, রেপ কি করে ধরা থাকবে? মানে এক্স্যাক্টলি প্রশ্নটা কি বলতো? এরা এটা তো প্রশ্ন হতে পারে না, কারণ ধর্ষণ তো কোনো নয়। তবে হয়তো হতে পারে যে ইন্ডিয়ান পিনাল কোডে একজন মহিলাকে ধর্ষণ করলে কি শাস্তি হতে পারে? সেকশন 375 আনসার হবে, ছিল অপশনে।
আচ্ছা আচ্ছা, সেকশন আইপিসি সেকশন 375 376 এই আর কি। ঠিক আছে, ঠিক আছে, একটা দুটো পারোনি, বাকি আর কোনো প্রশ্ন এসেছিল ইদ্রিস আমাদের কনস্টিটিউশন থেকে? আচ্ছা, একটা কোনো প্রশ্ন এসছে দেখছি, দেখি কি বলছে। টিয়া বলছে ডিপিএসপি মেনটেন করতে কি অস্ত্র রাষ্ট্র বাধ্য থাকবে? না। পায়েল, শুনতে পাওয়া যাচ্ছে না। পায়েল, শুনতে পাচ্ছিস না আমার কথা, নাকি তখন ইস্যু হচ্ছিল? এখন শুনতে পাচ্ছিস তো? সাউন্ড ক্লিয়ার আছে তো? বাকিদের যদি ক্লিয়ার থাকে তাহলে ওরও ক্লিয়ার থাকবে, কোনো নেটওয়ার্ক ইস্যু হতে পারে। আচ্ছা, টিয়া বলছো ডিপিএসপি মেনটেন করতে কি রাষ্ট্র বাধ্য থাকবে? দেখ, ডিপিএসপি গুলো যদি রাষ্ট্র একান্ত নাও মেনে চলে তাতে চলবে, তাতে অসুবিধে কিছু নেই। রাষ্ট্র ডিপিএসপি গুলো মানতে বাধ্য নয়। কিন্তু কিন্তু এটাও ঠিক যে আলটিমেট যখন এই ইনস্ট্রাকশন গুলো কনস্টিটিউশনের পক্ষে মানে পক্ষ থেকে দেয়া হচ্ছে, তাহলে সেটা অবশ্যই মেনে নেওয়া উচিত। বুঝেছো? তাই রাষ্ট্র মানতে বাধ্য নয়, ইট ইজ নট ম্যান্ডেটারি, বাট মানা উচিত। ঠিক আছে। আচ্ছা, ডিপিএসপির ফুল ফর্ম হলো ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এই এখানে ডিপিএসপির ফুল ফর্মটা দেয়া নেই না, আমি এখানে লিখে দিচ্ছি। ঠিক আছে, ডিপিএসপির ফুল ফর্ম হলো ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। চলো, তাহলে এই অবধি মোটামুটি সবার ক্লিয়ার বা কমপ্লিট হলো। নেক্সট আমরা চলে যাই আর্টিকেল 37-এ। দেখো, আর্টিকেল 37 আমি অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি। সেটা হলো এই যে পার্টিকুলার ডিপিএসপি ইনস্ট্রাকশন গুলো, সেগুলো মানতে রাষ্ট্র বাধ্য না, এবং সেগুলোর জন্য রাষ্ট্রকে আমরা কোর্টে নিয়ে যেতে পারবো না। দিজ আর নন জাস্টিসিয়েবল, এগুলো আইনের দ্বারা বলবৎযোগ্য হবে না, কিন্তু অবশ্যই রাষ্ট্রের কর্তব্য হলো এগুলো মেনে চলা। অ্যাপ্লিকেশন অফ দ্য প্রিন্সিপাল কন্টেন্ট ইন দিস পার্ট, দ্য প্রভিশনস কন্টেন্ট ইন দিস পার্ট শ্যাল নট বি এনফোর্সেবল বাই এনি কোর্ট, এগুলো কোর্টে গিয়ে এনফোর্স করানো যাবে না। ফান্ডামেন্টাল রাইটস এর ক্ষেত্রে সেগুলো ভায়োলেট হলে আমরা কোর্টে গিয়ে সেগুলোকে এনফোর্স করাতে পারি, ডিপিএসপি এর ক্ষেত্রে আমরা সেটা পারি না। But the principle therein laid down are nevertheless fundamental to the governance of the country, and it shall be the duty of the state to apply this principle in making laws. টিয়া দেখে নে, এই অংশে থাকা নীতিগুলি কোনো আদালতের দ্বারা বলবৎযোগ্য হবে না, তবে এতে বর্ণিত নীতিগুলি তথাপি দেশের শাসন ব্যবস্থায় মৌলিক এবং রাষ্ট্রের কর্তব্য হবে এই নীতিগুলো প্রয়োগ করে আইন প্রণয়ন করা। বুঝতে পেরেছিস? এটা ঠিক যে এটা আইনের দ্বারা বলবৎযোগ্য নয়, কিন্তু অ্যাজ এ স্টেট, অ্যাজ এ রাষ্ট্র, আমরা চেষ্টা করবো এই ইনস্ট্রাকশন গুলোকে ফলো করা। ঠিক আছে। আচ্ছা, আমরা তো করিও। এরপরে যখন আমরা আর্টিকেল গুলো দেখবো ডিপিএসপি, তখন দেখবি আমরা কিন্তু অনেক ইনস্ট্রাকশন ফলো করি। হ্যাঁ, সবটা করতে পারি না, আমি এটার সাথে সহমত যে আমরা সবটা করতে পারি না, কিন্তু আমরা অনেক ইনস্ট্রাকশন ফলো করি। সেটা এরপর যখন আর্টিকেলস গুলো আসবে তোরা দেখতে পাবি। যেমন প্রথম আমরা চলে আসি আর্টিকেল 39। আচ্ছা, এখানে বাংলাটা আর ইংরেজিটা এক স্লাইডে আমি দিতে পারিনি, এখানে বাংলাটা ইংরেজিটা আলাদা স্লাইডে দেওয়া আছে, কিন্তু বাংলা আছে। তোমাদের অনেকের বাংলা না হলে একটু সমস্যা হয়, বাংলা দেয়া আছে এখানে। ঠিক আছে। আর পরের দিন থেকে আমি কারেন্ট অ্যাফেয়ার্সও বাংলা দিয়ে দেবো। ঠিক আছে। কিন্তু যখন তোমাদের মনে হবে যে ক্লাসের নোটটা বাংলায় দিতে হবে বা ইংরেজি এবং বাংলা দুটো দিতে হবে, আমাকে সেটা জানাবে। ঠিক আছে, আমাকে অন্যদের থেকে শুনতে হয়, এবং হয়তো ভয়ে আমাকে বলতে পারো না। আর সবাইকে বলবো, এটা অবশ্য শুধু একজন দুজনের উদ্দেশ্যে নয়, সেটা হলো আমাদেরকে কিন্তু একটু করে ইংরেজিটাও রেডি করতে হবে। কারণ ইংরেজিতে এত দুর্বল হয়ে গেলে সরকারি চাকরিতে কিন্তু আমাদের মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, চলো আমরা আগে আর্টিকেল 39টা এক্সপ্লেন করি। ঠিক আছে, তো এখানে ইংরেজি কে পড়ায় ইদ্রিস? দিলীপ স্যার তো ক্লাস বন্ধ করে দিয়েছিল বোধ হয়, এখন শুরু করেছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, এমনিতে ক্লাস ভালো লাগছে তো ইংরেজি? যাকগে, ঠিক আছে। এখন সামনে অনেক পরীক্ষা, আর সবাই যারা যারা এখনো সিজিএল এর ফর্ম ফিল আপ করোনি, প্লিজ একটু তাড়াতাড়ি করে দাও। কারণ আজও আমাকে একজন স্টুডেন্ট বলল যে ছবি আপলোড করতে সমস্যা হচ্ছে, সিগনেচার আপলোড করতে অনেকের প্রবলেম হচ্ছে। তো বেশি দেরি করো না, এটা আমি সবাইকে রিকোয়েস্ট করছি যারা যারা পরীক্ষা দেবে।
ঠিক আছে, যারা পরীক্ষা দেবে না সেটা আমার কিছু বলার নেই, বাট সবাইকে পরীক্ষা তো দিতে হবে, সিজিএল পরীক্ষা তো আর দেবে না এটা হতে পারে না। আর মেয়েদের ক্ষেত্রে আবার সুবিধে হলো অবশ্যই দিতে হবে, কারণ সিজিএল পরীক্ষা দিতে গেলে কোনো ইভেন টাকাও লাগে না, ফিজও লাগে না, তো অবশ্যই আমাদের দিতে হবে, কারণ এরপরেই কিন্তু এনটিপিসি নোটিফিকেশন আসবে। এবার কবে আসবে সেটার জন্য আমিও ওয়েট করছি, লেটস সি কি হয়। চলো, আর্টিকেল 39-এ কি বলা আছে আমরা একটুখানি দেখে নিই। স্টেট শ্যাল ইন পার্টিকুলার ডাইরেক্ট ইন পলিসিস টুয়ার্ড সিকিউরিং, এখানে কি দেওয়ার কথা বলা হচ্ছে রাষ্ট্রের পক্ষ থেকে। প্রথম পয়েন্টটা দেখো, রাইট টু অ্যান অ্যাডিকুয়েট মিনস অফ লাইভলিহুড টু অল সিটিজেন। ঠিক আছে, মিনিমাম বাঁচার জন্য যতটুকু প্রয়োজন রাষ্ট্র সেটা মানুষকে দেবে। তোমরা দেখবে একটা ছোট ছোট তিনটে টার্ম আমরা বলি, খাদ্য, বস্ত্র এবং বাসস্থান। এই তিনটে হলো মিনিমাম আমাদের দরকার, লিভিং ওয়েজেস বলি আমরা এটাকে। মিনিমাম এটুকুনি ছাড়া কিন্তু কোনো মানুষের পক্ষে লিটারালি বাঁচাটা ইম্পসিবল। খাদ্য, বস্ত্র এবং বাসস্থান, ঠিক আছে, তাই এটা কিন্তু লাইভলিহুডের জন্য প্রথম দরকার। এবার তোমরা আমাকে একটু আগে টিয়া বলেছিলে স্যার সত্যি কি রাষ্ট্র ইনস্ট্রাকশন গুলো ফলো করে, কারণ এখানে তো কোর্টের ব্যাপার নেই। আচ্ছা তোমরা আমাকে বলো, যদি ফলো না করতো তাহলে 2 টাকা কেজিতে চাল কেন দিত রাষ্ট্র? আলটিমেট তো খাদ্য দেওয়ার জন্যই হচ্ছে। তারপর যদি ফলো নাই হতো তাহলে বাসস্থানের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা কেন এলো? তার মানে আমি বলতে চাইছি যে রাষ্ট্র কাজ করে, ডিপিএসপি গুলোর মাথায় রেখে রাষ্ট্র যে একদমই সেইগুলো জাস্ট এক কান দিয়ে শোনে এক কান দিয়ে বার করে দেয় তেমনটা কিন্তু নয়। তাই জন্য আমি বলছি যে ডিপিএসপি ফলো করা হয়। সেকেন্ডের পয়েন্টটা কি বলছে তাহলে বুঝতে পারছো, এগুলো কিন্তু ইনস্ট্রাকশন। এগুলো কি? এগুলো ইনস্ট্রাকশন। কে দিচ্ছে? কনস্টিটিউশন দিচ্ছে। কাকে দিচ্ছে? রাষ্ট্রকে দিচ্ছে। রাষ্ট্র ভারতবর্ষের যারা নাগরিক তারা যাতে অ্যাডিকুয়েট মিনস অফ লাইভলিহুড পায় সেটা মেক শিওর তোমাকে করতে হবে। সবাই বুঝতে পারলে? বুঝতে পারছো, ইনস্ট্রাকশন দেয়া হচ্ছে। ঠিক আছে, নেক্সট কি বলছে দেখো, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক ফর মেন অ্যান্ড ওমেন, মানে নারী এবং পুরুষদের জন্য সম কাজে সম বেতন করতে হবে। তুমি বলবে সে তো সম কাজে সম বেতন হয়, অ্যাকচুয়ালি হয় না। তোমরা যদি একটু গ্রামের সাইডে চলে যাও, বা পশ্চিমবঙ্গে অতটা হয়তো দেখতে পাবে না, বাট উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থানের গ্রামের দিকে এটা পাবে। দেখবে একটি মেয়ে যে বেতন পায় একটা ছোটখাটো কাজ করার জন্য, ঘুঁটে দেওয়ার জন্য বা এরকম কিছুর জন্য, একটা ছেলেকে তার থেকে একটু হলেও বেশি টাকা দেওয়া হয়। তার মানে আমাদের দেশে কিন্তু এটাই জেন্ডার গ্যাপ, যেখানে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক সবসময় মেনটেন হয় না, সেটাকে মেনটেন করার কথা কিন্তু বলা হচ্ছে। এবার প্রশ্ন হলো, সবসময় কি করা হয় মেনটেন? না, সবসময় করা যায় না, বাট চেষ্টা করতে হবে, এটাই আর কি। দ্য স্টেট শ্যাল অ্যাভয়েড কনসেন্ট্রেশন অফ ওয়েলথ ইন এ ফিউ হ্যান্ডস, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আমাদের দেশের যে টোটাল রিসোর্সেস সেটা যেন নির্দিষ্ট কিছু মানুষের হাতে, মুষ্টিমেয় কিছু মানুষের হাতে চলে না যায়। অর্থাৎ আমাদের দেশের যে সম্পত্তি সেটা সবার মধ্যে ভাগ করে দিতে হবে। এবার পিন্টু আসছি, এইটার জন্য আমরা ল্যান্ড রিফর্মস করেছি, ল্যান্ড রিফর্ম পলিসি এনেছি। এই জিনিসটাকে মেক শিওর করার জন্য আমরা আমাদের যে জমিনদারি প্রথা, জমিনদারি সিস্টেম, সেটাকে আমরা তুলে দিয়েছি। তাই আমরা করিনি তা নয়, কিন্তু সত্যি কি আমরা সবটা পেরেছি? আজও তো আমরা দেখি আম্বানির ছেলের বিয়ে হচ্ছে কোটি কোটি টাকা দিয়ে, আর আমরা কবে বিয়ে করব তার জন্য, কবে চাকরি পাবো তার জন্য বসে আছি। ঠিক আছে, তাই পুরোপুরি ভাবে যে আমরা এটা করতে পেরেছি তা না, বাট আমরা চেষ্টা করেছি যাতে সমস্ত মুষ্টিমেয় কিছু মানুষের হাতে সমস্ত দেশের টাকা বা সম্পত্তি না চলে যায়। বাট সবটা পেরেছি আমি এমনটা একদমই বলবো না। চিলড্রেন অ্যান্ড ইউথ শুড নট বি এক্সপ্লয়েটেড, যারা আমাদের শিশু রয়েছে, যারা আমাদের যুবক যুবতী রয়েছে, তারা যেন কোনোভাবে এক্সপ্লয়েটেড না হয়, অত্যাচারিত না হয়, সেটা আমাদেরকে মেক শিওর করতে হবে। প্রিভেনশন অফ হেলথ অ্যান্ড স্ট্রেংথ অফ ওয়ার্কার্স, আমাদের যারা ওয়ার্কার রয়েছেন, আমাদের যারা কর্মচারী রয়েছেন, ঠিক আছে, তাদেরকে যারা শ্রমিক রয়েছেন তারা যাতে সুস্থ থাকে, তারা যাতে শারীরিকভাবে সুস্থ থাকে কাজ করার জন্য, সেটা রাষ্ট্রকে দেখতে হবে। আর বাচ্চাদের ডেভেলপমেন্টের জন্য হেলদি ডেভেলপমেন্ট আমাদের বাচ্চাদের জন্য দিতে হবে, যেটা 42nd অ্যামেন্ডমেন্ট একটা অ্যাড হয়েছে। এবার হেলদি ডেভেলপমেন্ট মানে কি? তোমরা দেখবে আমরা বাচ্চাদের জন্য বিভিন্ন রকম স্কিম চালু করেছি, যেমন এখন আগে যেটার নাম ছিল মিড ডে মিল, সেটাকে আমরা পোষণ অভিযান এখন বলছি। কিছুই না, যাতে বাচ্চারা উপযুক্ত পুষ্টি পায়, খাবার পায়, ঠিক মতো করে তারা বড় হতে পারে, গ্রো করতে পারে, সেটা রাষ্ট্র চেষ্টা করবে। অঙ্গনওয়াড়ি আমাদের দেশে চালু হয়েছে, তোমরা জানো। আইসিডিএস যে সিস্টেম,
তার জন্য মেয়েদের রিক্রুটমেন্টও হয় পিএসসির পক্ষ থেকে, আইসিডিএস সুপারভাইজার। তো এইগুলো সবই আলটিমেট বাচ্চাদের যাতে একটা হেলদি ডেভেলপমেন্ট তাদের হয় সেটা মেকশিওর করা হয়েছে, আর তার জন্য রাষ্ট্র কাজও করছে। সবটা করেছে বলবো না, বাট করেছে। পিন্টু কি বলবে বলে দাও, বলো তোমার কোশ্চেনটা নিয়ে আমি নেক্সট আর্টিকেলে যাব, বলো। অ্যাকচুয়ালি না 39 এটাতে আমি আসিনি, তুমি হয়তো 39 স্মল এ স্মল বি স্মল সি করছো, তাই তো? আমি অ্যাকচুয়ালি এখানে সাব ক্লসেস গুলো না দিয়ে নর্মাল পয়েন্টস গুলো দিয়ে দিয়েছি, কারণ আমাদের ডাব্লিউবিসিএস এর পরীক্ষাতে সাব ক্লস ধরে ধরে আমি বলি, তোমাদের পরীক্ষাতে তো সাব ক্লস জিজ্ঞেস করে না, তোমাদের জাস্ট পয়েন্টস গুলো জানলেই হবে। আর এরপরে তোমরা আর্টিকেল 39A যেটা, মানে দুটো জিনিস সেম নয়, তুমি এরকমও পাবে 39 স্মল এও পাবে, আবার 39A পাবে। 39A আলাদা, এটা আমাদের সংবিধানে অ্যাড হয়েছে, 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 এর মাধ্যমে অ্যাড হয়েছে। আর এটা হলো আর্টিকেল 39 এর আন্ডারে সাব ক্লস, আর্টিকেল 39A বি সি এগুলো সেগুলোই বলা আছে। আমি জাস্ট কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট দিয়ে দিয়েছি, তোমাদের পরীক্ষাতে সাব ক্লসেস আছে না, বুঝতে পেরেছো? যেটুকুনি আছে সেইটুকুনি দিয়ে দিয়েছি, অতিরিক্ত চাপ দিলে বাচ্চাদের মুশকিল হয়ে যাবে, প্রয়োজন অনুযায়ী পড়াশোনা করতে হবে। আচ্ছা, সবাই এই অবধি বোঝা গেছে তো? কোনো অসুবিধা নেই তো? এই অবধি সবাই ক্লিয়ার আছে তো? প্রীতম বলো। মিড ডে মিল ব্যবস্থা প্রথম কোন রাজ্যে চালু হয়? এটা একটা জিকের প্রশ্ন হিসেবে তোমাদের পরীক্ষায় আসতে পারে। সেটা হলো কোন বছর আর কোথায় মিড ডে মিল শুরু হয়? চলো সবাই একটু বলো দেখি। একটা আনসার এসছে 1995 তামিলনাড়ু, বাকিরা একটু বলো, চেষ্টা করো না। এবং একটা বিশেষ দিনে চালু হয় বাবু, একটা বিশেষ দিনে চালু হয়, যেটা আমাদের দেশের জন্য খুব ইম্পর্টেন্ট দিন আর কি। কাছাকাছি আনসার আছে, কাছাকাছি আনসার আছে। আচ্ছা, দেখে নাও, এখানে কয়েকটা ছোট ছোট পয়েন্ট আমি বলে দেবো, ঠিক আছে? 1 নম্বর হলো, আমাদের দেশে মিড ডে মিল যেটা বলছো তোমরা, যেটার বর্তমান নাম পোষণ অভিযান, এটা প্রথম আমাদের দেশে ইমপ্লিমেন্ট হয়েছিল কোথায় জানো? তোমরা শুনলে অবাক হবে, পুডুচেরিতে। এটা প্রথম আমাদের দেশে ইমপ্লিমেন্ট করা হয়েছিল। কারা করেছিল জানো? ফ্রেঞ্চরা করেছিল, কারণ পুডুচেরি কাজের আন্ডারে ছিল, ফ্রেঞ্চদের আন্ডারে। ফ্রেঞ্চ অ্যাডমিনিস্ট্রেশন পুডুচেরিতে এটা করেছিল। কবে করেছিল? 1930। এটা হলো ইন্ডিপেন্ডেন্সের আগে। এবার আমি যদি বলি পোস্ট ইন্ডিপেন্ডেন্স, মানে ইন্ডিপেন্ডেন্সের পরে যদি আমি বলি পোস্ট ইন্ডিপেন্ডেন্স, এটা আনঅফিসিয়ালি 1960-এ 1960-তে এটা প্রথম তৈরি হয়, মানে তামিলনাড়ুতে। আর এটা করে হলো তামিলনাড়ুর বিখ্যাত চিফ মিনিস্টার, তোমরা সবাই জানো, কে কামরাজ, ঠিক আছে? এইটা একটু মাথায় রাখবে। আর তারপরে অফিসিয়ালি অফিসিয়ালি তামিলনাড়ুতেই হচ্ছে ভারতের স্বাধীনতা দিবস, 15th আগস্ট 1995 মিড ডে মিল চালু হচ্ছে, ঠিক আছে? তাই 3 রকমের উত্তর এখান থেকে কিন্তু আসবে। বর্তমানে এটার নাম কি? পিএম পোষণ অভিযান। কত সালে হয়েছে? 2021 সালে। বুঝেছো? ক্লিয়ার হলো? যদি জিজ্ঞেস করে মিড ডে মিল এই পার্টিকুলার যেটা, এটা কোন আইনের আন্ডারে আসে, ঠিক আছে? তোমরা বলতেই পারো যে স্যার এই যে মিড ডে মিল বলছে, এটা কি কোনো আইনের মাধ্যমে এসছে? ইয়েস, এটা যে আইনের মাধ্যমে এসছে, সেই আইনটা অ্যাকচুয়ালি যে আন্ডারে এটা নেওয়া হয়েছে, সেটা হলো ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট
2013-এ এটাকে আইনের ভেতরেও ইমপ্লিমেন্ট করা হয়েছে, ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট 2013। ঠিক আছে, চলো, বোঝা যাচ্ছে, সবাই ক্লিয়ার হয়েছে? যখন ইনফরমেশন নেবে, শুধু ওয়ান লাইনের ইনফরমেশন না। এখন বাবু একটা জিনিস সবাই মাথায় রাখো, এখন যে জায়গায় পরীক্ষার লেভেল গেছে, এখন ওয়ান লাইনার পড়ার যুগ শেষ। এখন একটু ডিটেলে তোমাকে পড়তে হবে। তুমি বলবে স্যার আমি তো দেবো পুলিশের পরীক্ষা, আমি তো দেখো মিসলেনিয়াস ক্লার্কশিপ, আমাকে কেন ওয়ান লাইন পুরো পুরো পড়তে হবে? এখন কি করার নেই, এখন পরীক্ষার যা লেভেল তাতে একটু ডেপথ, আমি বলছি না যে একদম সেই মিড ডে মিলের ইতিহাস পড়তে হবে, বাট একটু ডেপথে পড়ে যেতে হবে। এখন হতেই পারে তোকে দিয়ে দিল যে মিড ডে মিলটা কনসেপ্টটা প্রথম কে চালু করেছিল, ব্যাস খেলা শেষ। অপশন দিয়ে দিল দিল্লি, পন্ডিচেরি, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, ব্যাস এই তামিলনাড়ু দিয়েছে, সঙ্গে সঙ্গে ছেলেমেয়েরা তামিলনাড়ু করে অ্যান্সার করে চলে গেল। এদিকে আনসার হবে পন্ডিচেরি, কারণ পন্ডিচেরিতে যখন ফ্রেঞ্চরা পন্ডিচেরিতে শাসন করতো ওটা প্রথমে এটা চালু করেছিল। কিন্তু তখন এত আইন টাইন আসেনি, আনঅফিসিয়ালি একটা শুরু হয়েছিল লোকাল লেভেলে। ঠিক আছে, চলো, এটা হয়ে গেল। আমরা নেক্সট চলে যাই। এবার আর্টিকেল 39A, একটু আগে তোমাদেরকে যেটা বলছিলাম যে আর্টিকেল 39A এটা কিন্তু অ্যাড হয়েছে। ইট হ্যাজ বিন অ্যাডেড ইন ডিপিএসপি বাই 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1976। কি বলা হয়েছে? প্রমোটস ইকুয়াল জাস্টিস অ্যান্ড টু প্রোভাইড ফ্রি লিগাল এড টু দ্য পুয়ার। আচ্ছা, ইকুয়াল জাস্টিস যদি দিতে হয় তাহলে আলটিমেট কি করতে হবে? দরিদ্রদের বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করতে হবে। তোমরা এর আগে ফান্ডামেন্টাল রাইটস পড়েছো, ঠিক আছে? কি লিখেছে একটা প্রশ্ন এসছে, আনঅফিসিয়ালি সাবজেক্ট কি প্রপার অ্যান্সার হবে স্যার? বুঝতে পারলাম না, আনঅফিসিয়ালি সাবজেক্ট বলতে? টিয়া তুমি একটু জাস্ট তোমার যে মোবাইলটা আছে বা ল্যাপটপে যা দেখো একটু আনমিউট করে বলো কি বলতে চাইছো তুমি। আনঅফিসিয়ালি সাবজেক্ট বলে বুঝতে পারলাম না। হ্যাঁ বলো বলো, শুনছি। হুম 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 হুম। ধরো এখানে ডিপেন্ড করছে কি কোশ্চেন দিয়েছে সেটা দেখতে হবে। হয়তো ওরা বললো স্বাধীনতার আগে ভারতবর্ষে প্রথম কোথায় লোকাল লেভেলে মিড ডে মিল চালু হয়েছিল, তাহলে স্বাধীনতার আগে মানে নিশ্চয়ই তুমি 1995 আনসার নেবে না। তাহলে সেক্ষেত্রে তুমি লোকাল লেভেল আবার বলে দিয়েছে, সেক্ষেত্রে তুমি কি আনসার নেবে? তুমি আনসার নেবে পন্ডিচেরি। বা বলা হলো যে ভারতে থাকা যে সমস্ত ইউরোপিয়ান পাওয়াররা ভারতে ছিল তাদের মধ্যে একজন মিড ডে মিল চালু করেছিল কোথায়, তখন আনসার হবে পন্ডিচেরি। আর যদি বলে স্বাধীনোত্তর ভারতবর্ষে মানে স্বাধীনতার পরে অফিসিয়ালি আমাদের দেশে মিড ডে মিল কবে চালু হয়েছে, কোথায় চালু হয়েছে, তাহলে আনসার হবে 15th আগস্ট 1995, তামিলনাড়ু জেলায়, তামিলনাড়ু রাজ্যে। বুঝতে পেরেছো? ডিপেন্ড করছে কি কোশ্চেন, তার উপর তুমি আনসার করবে। এটা কোশ্চেনটা কি সেটা ইম্পর্টেন্ট। যদি তোমাকে বলে অফিসিয়ালি ভারতবর্ষে স্বাধীনোত্তর ভারতে কবে তো চালু হয়েছে, অবভিয়াসলি সেখানে তামিলনাড়ু আনসার হবে, কারণ 1930-এর দশকে পন্ডিচেরিতে মিড ডে মিল চালু হয়েছিল, তাও কয়েকটা ছোট ছোট জায়গাতে, এমন নয় যে গোটা পন্ডিচেরি জুড়ে চালু হয়ে গেছিল। মানে মিড ডে মিলের কনসেপ্ট যে বাচ্চাদেরকে খাবার দিয়ে তাদেরকে স্কুলে আনা। গ্রামের দিকে কি হয়, গ্রামের দিকে ছেলেমেয়েরা স্কুলে যেতে চায় না, ঠিক আছে? যেতে চায় না তার হাজারটা কারণ আছে, এমন নয় যে তারা সবাই ডিসঅবিডিয়েন্ট নয়, তা নয়। অনেকে আছে বাবা মায়েরা পাঠায় না বাচ্চাদেরকে, গরিব, খেতে পায় না, হয়তো বলে দিল এই তুই গিয়ে বরং একটা হোটেলে বা চায়ের দোকানে কাজ কর, পড়াশোনা করে কি করবি, আর যদি পড়াশোনা করিসও কতদিন বা তোদেরকে পড়াতে পারবো। তাহলে বাচ্চাদেরকে যেভাবেই হোক স্কুলে নিয়ে আসতে হবে, যাতে আমাদের দেশের সর্বশিক্ষা অভিযানকে আমরা সাকসেসফুল করতে পারি। তোমরা জানো এই মিড ডে মিল স্কিমটা কিন্তু মিনিস্ট্রি অফ এডুকেশনের আন্ডারে প্রথমে পড়তো। তো কেন? যাতে সর্বশিক্ষা অভিযান করতে গেলে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে আসতে হবে। বাচ্চাদেরকে স্কুলে আনতে গেলে আমরা যারা নর্মাল ছোটবেলায় বড় হয়েছি, আমাদের বাড়ি থেকে একটা টিফিন দেওয়া হতো স্কুলে। যখন আমরা যেতাম আমাদের সব টিফিন টিফিন, তোমরাও ছোটবেলায় নিয়ে গেছো স্কুলে, আমাদের সবাইকে বাড়ি থেকে টিফিন দেওয়া হতো। ভারতবর্ষে প্রচুর মানুষ আছে সেখানে পেরেন্টস এর ক্ষমতা নেই বাচ্চাদেরকে টিফিন দেওয়ার, ঠিক আছে? কি খাবে সেটাই জানে না, আর টিফিন কি দেবে। তাহলে সেই ক্ষেত্রে যদি একটা
টিফিনের ব্যবস্থা করা হয়, তাহলে একটা বেসিক নিউট্রিশাস ফুড বাচ্চাগুলো পাবে। তাতে তাদের যে বাচ্চা বয়সে যখন আমরা স্কুলে পড়ি তখন আমরা বলি না বাড়ন্ত সময়, বলতাম সেই কমপ্ল্যানের অ্যাড তোরা দেখেছিস বাড়ন্ত সময়, মানে ওই সময় দেখবি ছেলেমেয়েরা লম্বা হয়, তাদের গ্রোথ হয়। তো সেই সময় যদি একটা ভাত ডাল একটা ডিম সেদ্ধ অ্যাটলিস্ট এইটুকুনি, বেশি কিছু না, সেটা যদি বাচ্চাদেরকে দেওয়া হয়, তাহলে সেই লোভে বাচ্চারা স্কুলেও আসবে, বা আমাদেরও টিফিন দেওয়ার হেডেক থাকবে না। এবং পরে আমরা কি করলাম, 6 থেকে 14 বছরের বাচ্চাদেরকে ফ্রি এডুকেশন করে দিলাম। কেন? যাতে বেসিক এডুকেশনটুকু আমরা আমাদের বাচ্চাদেরকে দিতে পারি। ক্লিয়ার হয়েছে? একটা স্কিম যখন আসছে, কি কারণে আসছে সেটাও কিন্তু বোঝা দরকার। হঠাৎ করে ওয়ান ফাইন মর্নিং তো কোনো স্কিম চলে আসতে পারে না। যখন কোনো স্কিম নিয়ে আসা হয় ভেবে চিন্তেই তো নিয়ে আসা হয় না। সবাই বুঝতে পেরেছো তো? একটু আমাকে বলো না, বাকিরা সবাই বুঝতে পারলে বাবু? কি শান্তি আছে, কি শান্তি আছে রে? আচ্ছা, তাহলে ঠিক আছে, অসুবিধে কিছু নেই। অ্যাকচুয়ালি আমি সবসময় একটা কথা বলি, এর আগেও তোমাদের এই প্ল্যাটফর্মের তরফ থেকে আমাকে বলা হয়েছে ভূগোল পড়াতে, ইতিহাস পড়াতে। আমি একবার ইতিহাস পড়িয়েছিলাম, কিন্তু আমি না করে দিয়েছিলাম। কারণ বাবু আমি আমার সাবজেক্টের বাইরে বেরোই না। আমি সবসময় একটা কথা বলি, যে তুমি যদি এক্সপার্টাইজ হও তাহলে তুমি সেটা একটা সাবজেক্টেই হবে। 3টে সাবজেক্টে কোনো মানুষ এক্সপার্ট হতে পারে না। আর যদি বলে আমি 3টে সাবজেক্টে এক্সপার্ট, তাহলে সে মিথ্যে কথা বলছে। আর আমি সোজা কথা বলি, আমি এর বাইরে কোনো জিনিস জানি না। আমি একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছি, তা বলি কি আমি ইতিহাস জানি না? আমি কি জানি না কার্জনের সময় কি হয়েছিল, ডাফরিনের সময় কি হয়েছিল? কিন্তু আমি সবসময় বলি এটা আমার সাবজেক্ট, আমি এই সাবজেক্টটা পড়াবো। হ্যাঁ, এবার জিকে সিএটা আমাকে পড়াতে হয়, কারণ জিকে সিএটা কারোরই সাবজেক্ট নয়। জিকে সিএ তে পৃথিবীর কোনো লোক অনার্স করে না। তো ঠিক আছে, সেটা আমি অনেক জায়গাতে পড়াই বলে পড়িয়ে দিই, এর থেকে বেশি কিছু না, এই আর কি। ঠিক আছে, কারণ এক্সপার্টাইজের কাছে পড়লে কি হয়, তুমি যদি এমন একজনের কাছে ইংরেজি পড়ো যে মানুষটা নিজে ইংরেজির ওপর মাস্টার্স করেছে, ইংরেজির ওপর ডিটেলে পড়াশোনা করেছে, সে যতটা ভালো করে তোমাকে গাইড করতে পারবে, একজন অঙ্কের ইঞ্জিনিয়ার কখনো তোমাকে সেইভাবে ইংরেজি পড়াতে পারবে না। এটা বাস্তব কথা। ঠিক আছে, সব সাবজেক্টের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আমি যদি অঙ্ক করাই তাহলে এবার কি অঙ্ক হবে বুঝে নেই। ঠিক আছে, এই আর কি। তো ঠিক আছে, আমার সাবজেক্টের ব্যাপার, সেখান থেকে তো আমি ডিটেলে বলবোই। তোদের তো আমি ডিটেলে পড়াতেই পারি না। এই কারণেই তো আমার ইচ্ছে যে তোরা ডাব্লিউবিসিএস এর ব্যাচে জয়েন কর। তাহলে দেখবি আরো ডিটেলে ধরে ধরে আরো আলোচনা, আরো ডিটেলে আলোচনা হবে, আরো এক্সাম্পলস দেওয়া যাবে, এই আর কি। ঠিক আছে, চলো আর্টিকেল 39A তে চলে আসো। 39A তে কি বলা হচ্ছে, মানুষকে জাস্টিস দিতে হবে। আচ্ছা, মানুষকে জাস্টিস দেবো, পুলিশ এসে হঠাৎ হঠাৎ আমাকে অ্যারেস্ট করলো। তোমরা জানো যে আর্টিকেল 22 তে বলা আছে পুলিশ কোঅপারেট করবে আমাদের সাথে। কি কোঅপারেট করবে না, পুলিশ 24 ঘন্টার মধ্যে আমাকে কোর্টে সাবমিট করবে। পুলিশ বলবে যাতে আমি যাতে লিগাল সাহায্য পাই, যাতে আমি আমার লয়ারের সাথে কথা বলতে পারি, সেটা মেক শিওর করবে। এবং পুলিশ আমাকে অ্যারেস্ট ওয়ারেন্ট দেখাবে। এগুলো আমরা আর্টিকেল 22 তে ডিটেনশন বা অ্যারেস্টের ক্ষেত্রে কিছু প্রোটেকশন আছে, সেগুলো আমরা পড়েছি। এইখানেও একই কথা বলা হচ্ছে যে যারা গরিব মানুষ, সবার পক্ষে তো আর অভিষেক মনু সিংভির কাছে বা ওই কপিল সিবালের কাছে যাওয়া সম্ভব নয়। তাই তাদেরকে যদি কখনো অ্যারেস্ট করা হয়, তারাও তো বিনামূল্যে আইনি সহায়তা পাওয়া উচিত। তাহলে তাদেরকে বিনামূল্যে আইনি সহায়তা কে দেবে? রাষ্ট্র দেবে। কিভাবে দেবে না, ধরো আজকে তোমাকে যদি অ্যারেস্ট করা হয়, তোমার কাছে তুমি যদি গিয়ে বলো আদালতে যে আমার কাছে আমার হয় সওয়াল করার মতো, আমার হয় অ্যাডভোকেসি করার জন্য কোনো অ্যাডভোকেট আমার কাছে নেই, তখন তার জন্য আমরা নালসা তৈরি করেছি। নালসার ফুল ফর্ম কি? ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটি। কেন তৈরি করেছি না, এদের কাজ হলো আমাদেরকে ফ্রিতে লয়ার্স, যারা আমাদের জন্য অ্যাডভোকেসি করে, অ্যাডভোকেট দেয়া, যারা আমাদের ফ্রিতে সওয়াল করবে বিনা পয়সায়। বোঝা গেছে? এইটার কথা আর্টিকেল 39 এতে বলা আছে। তাহলে তুই আমাকে বল আর্টিকেল 38 যখন আমি বললাম সম কাজে সম বেতন, তাহলে সেটা কি ইকুয়ালিটিকে প্রমোট করে না? তোমরা বলো ইয়েস অর নো। সেটা কি ইকুয়ালিটিকে প্রমোট করে না? সেটা কি সমতার কথা বলে না? তোমরা বলো। আবার আর্টিকেল 39A তে
তুমি যখন বলছো একজন গরিব মানুষকে বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করা হবে, তাহলে সেটা কি জাস্টিসের কথা বলে না? তাহলে সেই জওহরলাল নেহেরু, তার যে ইকুয়ালিটি জাস্টিসের কথা আমরা পড়েছিলাম অবজেক্টিভ রেজলিউশনে, এবং আমি বলেছিলাম সেগুলো ফান্ডামেন্টাল রাইটস এবং ডিপিএসপির ভেতরে তার অ্যাপ্লিকেশন আমরা দেখতে পাবো, সেটাকে আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি ক্লিয়ার হচ্ছে। রাষ্ট্র তোমাকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে কনস্টিটিউশনের পক্ষ থেকে আর্টিকেল 39-এর মাধ্যমে, যদি কোনো মানুষ গরিব হয় তাকে জাস্টিস প্রদান করার জন্য বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করতে হবে। ক্লিয়ার? বোঝা গেছে কিনা কনফার্মেশন দাও। ঠিক আছে, পিন্টু বলো, বলো পিন্টু বলো। তোমার কথাটা তো জড়াচ্ছে পিন্টু, আর একবার বলো কথাটা। তোমার কথাটা জড়িয়ে গেল, মানে আমি ঠিক আমার কাছে আসেনি। ফ্যামিলি ইনকাম কত হলে? হ্যাঁ, আচ্ছা তুমি যদি বলছো ফ্যামিলি ইনকাম কত হলে, দেখো ফ্যামিলি ইনকামের এখানে কোনো ব্যাপার নেই। তোমাকে গিয়ে বলতে হবে যে, আমি একটা এক্সাম্পল বলছি, তোমরা কলকাতা শহরের দিকে যদি যাতায়াত করে থাকো, তাহলে তোমরা কি জানো আমাদের এখানে পিজি, এনআরএস এই সমস্ত হাসপাতাল আছে, মেডিকেল কলেজ, ঠিক আছে? এগুলো সব গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে হসপিটাল, তো জানো তো? তো তুমি আমাকে একটা কথা বলো, যখন পিজিতে কেউ ট্রিটমেন্ট করার জন্য যায়, তখন কি বলা হয় আপনার অ্যানুয়াল ইনকাম কত? বলা হয় না। তোমার অ্যানুয়াল ইনকাম বেশি হলেও তুমি পিজিতে যেতে পারো, আর কম হলেও তুমি পিজিতে যেতে পারো বা মেডিকেল কলেজে যেতে পারো। এইখানে অ্যানুয়াল ইনকামটা ম্যাটার করে না। যখন তোমাকে কোর্টে তোলা হবে, তখন তোমার হয়ে একজন সওয়াল করবে কালো কোট পরে, যাকে আমরা বলি অ্যাডভোকেট। অ্যাডভোকেট মানে কি, যে তোমার হয়ে সওয়াল করে। সওয়ালকে আমরা ইংরেজিতে বলি অ্যাডভোকেসি করা। অ্যাডভোকেসি থেকে অ্যাডভোকেট হচ্ছে। এখন তোমার কাছে যদি টাকা থাকে, তাহলে তুমি তোমার মতো একজন অ্যাডভোকেট নিয়ে আসবে ভাড়া করে। আর যদি তোমার কাছে টাকা না থাকে, তুমি গিয়ে সোজা কোর্টে বলবে যে আমার কাছে টাকা নেই, আমাকে বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করা হোক। এখানে কত টাকা তোমার কাছে আছে ইম্পর্টেন্ট নয়, তুমি চাইছো কি চাইছো না সেটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? এবার তুমি যদি বলো সব লোক তো পিজিতে ট্রিটমেন্ট করায় না, কেন করায় না? কারণ লোকের ভরসা নেই। লোকে মনে করে যে আমার আত্মীয়কে যদি আমি অ্যাপোলোতে, উডল্যান্ডে, বড় বড় মাল্টি স্পেশালিস্ট প্রাইভেট হসপিটালে রাখি, সে তাড়াতাড়ি সুস্থ হবে। কিন্তু তা বলে কি পিজির ডাক্তারটা খারাপ? আমাকে অনেকে প্রশ্ন করেছে, স্যার যারা ন্যাশনাল লয়ার হয় বা যারা গভর্নমেন্ট লয়ার হয়, তারা কি খুব খারাপ লয়ার? আমি তাদেরকে এই উত্তরটাই দিয়েছি। পিজি বা মেডিকেল কলেজে যারা চিকিৎসা করে, তারা কি ডাক্তারি জানে না? 100 বার জানে, যথেষ্ট ভালো ডাক্তার তারা। ডিপেন্ড করে হলো তুমি তাকে ইউজ করবে কি করবে না তার উপরে। বুঝেছো? টিয়া বলো। হ্যাঁ, আমি তো অ্যাকচুয়ালি তাই। এবার একটা জিনিস ভাবো না, আমি আজকে যদি আমাকে পুলিশ অ্যারেস্ট করে, আমার পক্ষে কি কপিল সিবালদের কাছে যাওয়া সম্ভব? কপিল সিবাল দূরের কথা, আমি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে যেতে পারবো? পারবো না। কারণ এনারা খুব বড় উকিল, এনাদের ভিজিটিং চার্জ অনেক বেশি। এখানে একজন লয়ার আছে আমাদের হাওড়ার দিকে থাকে, ও সম্ভবত সিপিএম এর সাথে যুক্ত বা এরকম একটা কিছু, কিন্তু আমি দেখেছি ও কিন্তু ছাত্রছাত্রীদের হয়ে বিনা পয়সায় কেস লড়ছে। ওর নাম তোমরা শুনে থাকবে অনেকে, ফিরদৌস শামীম বলে একজন আছে, ফিরদৌস শামীম। মাঝে মাঝে টিভিতেও দেখা টাকা যায় এই ভদ্রলোককে। তো কেউ কেউ ভালো আছে, যারা বিনা পয়সায় কম টাকায় করে দেয়, অনেকে আবার করে না, এই আর কি। তা বলে যারা সরকারি উকিল তারা খারাপ, সেটা একবারই মানে বলে দেওয়া যায় না। ঠিক যেভাবে যারা সরকারি হাসপাতালে চিকিৎসা করে তারা খারাপ ডাক্তার, একদমই তাই নয়। শালিনী যেটা বলছে, পিজির ডক্টর আর ওয়ান অফ দ্য বেস্ট ডক্টরস ইন ইন্ডিয়া, অ্যাবসলিউটলি কারেক্ট। অ্যাকচুয়ালি শালিনী, ছেলে মেয়েদের বা আমরা সাধারণ যারা মানুষ, আমরা পিজির ডাক্তারকে শ্রদ্ধা করি না এমনটা নয়। সাধারণ মানুষরা গভর্নমেন্ট হসপিটালের ফেসিলিটি গুলোকে অনেকে ভয় পায়। কারণ আমাদের হাওড়া হাসপাতালে যদি তোমরা আসো, দেখবে কুকুর আর মানুষ একসাথে শুয়ে আছে।
সেইগুলোর জন্য অনেকে অ্যাভয়েড করে, এটা একটা কারণ হতে পারে। বাট ডাক্তার খারাপ তুমি, আমার মনে হয় সেটা বলা উচিত নয়, কারণ এটা যথেষ্ট বড় ডাক্তার। ঠিক আছে, অনেক সময় কি হয়, কিছু কিছু সরকারি হাসপাতালে সেই মতো আমি বলবো ফেসিলিটি থাকে না। এই যে বললাম, কুকুর বিড়াল শুয়ে আছে, মানুষ পাশে শুয়ে আছে, ঠিক আছে, কিছু কিছু করার নেই, যাদের অপশন নেই, যাদের টাকা নেই, তারা কি করবে? তাদের তো অ্যাপোলো যাওয়ার সমর্থ নেই, তারা যাবেটা কি করে? যাই হোক, আর্টিকেল 39 সবার হয়ে গেছে, আমরা একটু এগিয়ে যাই। আর্টিকেল 41, তোমরা বলবে আর্টিকেল 40 কি পড়বো না? পড়বো, ওটা পরে আছে, ওটা যেহেতু গান্ধিয়ান ইডিওলজি আন্ডারে পড়ে, ওটাকে আমি পরে এনেছি। এখন আমরা সোশ্যালিস্টিক প্রিন্সিপাল গুলো দেখছি। তোমাদের যদিও পরীক্ষাতে সেই হিসেবে সোশ্যালিস্টিক প্রিন্সিপাল পড়ার দরকার নেই, মেনলি কিছুই নয়, আমরা আমাদের ডিপিএসপির আর্টিকেল গুলোকে আমাদের সুবিধা মতো কিছু প্রিন্সিপালে ভাগ করে নিয়েছি, যেগুলোর সাথে গান্ধিয়ান ইডিওলজির মিল আছে। কুটির শিল্পের উন্নয়ন, পঞ্চায়েত তৈরি করতে হবে, এগুলোকে আমরা গান্ধিয়ান ইডিওলজির লিস্টে ফেলে দিয়েছি। যেগুলো সমাজতান্ত্রিক কথাবার্তা বলা আছে সেগুলোকে আমরা সোশ্যালিস্টিক প্রিন্সিপালে রেখেছি, আর যেগুলো একটু সোশিয়াল লিবারাল, ইউনিফর্ম সিভিল কোড এইসব, সেগুলোকে আমরা সোশিয়াল লিবারাল আন্ডারে রেখেছি। সেগুলো থেকে প্রশ্ন খুব একটা আসে না, তোমাদের নর্মাল আর্টিকেলস গুলো পড়লেই হবে। ঠিক আছে, আর্টিকেলস, এবং কিছু কিছু ক্ষেত্রে যদি কোনো আর্টিকেল ঢোকানো হয়, তাহলে তার ক্ষেত্রে কি অ্যামেন্ডমেন্ট ইউজ হয়েছে। দেখো, আর্টিকেল 41 যেটা বলা হয়েছে সেটা হলো পাবলিক অ্যাসিস্ট্যান্স ইন কেসেস অফ আনএমপ্লয়মেন্ট, ওল্ড এজ, সিকনেস এবং ডিসএবিলিটি। অর্থাৎ যারা আনএমপ্লয়েড, বেকার, তাদেরকে বেকার ভাতা দিতে হবে। যারা বয়স্ক মানুষ, অসুস্থ অবস্থায় যারা রয়েছেন, তাদেরকে কিছু সরকারি সাহায্য প্রদান করতে হবে এবং বার্ধক্য ভাতা দিতে হবে। তারপর একটা পয়েন্ট দেয়া আছে, স্টেট উইল হেল্প অ্যাজ পার দ্য ইকোনমিক লিমিট অ্যান্ড ক্যাপাসিটি, এবং এইখানেই প্রমাণ হচ্ছে যে এটা দিতে রাষ্ট্র বাধ্য নয়। তার মানে কি বলছে, যে রাষ্ট্র অবশ্যই বার্ধক্য ভাতা দেবে, বেকার ভাতা দেবে, কিন্তু কতদিন দেবে? যতদিন রাষ্ট্রের পক্ষে সম্ভব। অর্থাৎ রাষ্ট্রের যদি অর্থনৈতিক ক্ষমতা থাকে, রাষ্ট্র তাহলে এগুলো প্রোভাইড করবে। রাষ্ট্র যদি অর্থনৈতিক ক্ষমতা না থাকে, রাষ্ট্র এগুলো প্রোভাইড করবে না। সবটাই ডিপেন্ড করছে ক্ষমতার উপরে। অর্থাৎ আজকে যদি হঠাৎ করে স্বাস্থ্য সাথী বন্ধ হয়ে যায়, সেটা কিন্তু ডিপিএসপির আন্ডারে পড়ছে। বেকার ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী, স্বাস্থ্যসাথী, বার্ধক্য ভাতা, এগুলো কিন্তু সব ডিপিএসপি। এগুলো কিন্তু মানে স্বাস্থ্যসাথী পাওয়া বা কন্যাশ্রী পাওয়ার অধিকার কিন্তু আমাদের কাছে মৌলিক অধিকার নয়। তার মানে রাষ্ট্র যদি তোমাকে 6 থেকে 14 বছর বয়স হয়, তোমাকে এডুকেশন না দেয়, তুমি রাষ্ট্রকে কোর্টে টেনে নিয়ে যেতে পারবে। কারণ শিক্ষার অধিকার, 14 বছর অব্দি বিনামূল্যে শিক্ষার অধিকার তোমার কাছে মৌলিক অধিকার, তুমি কোর্টে অ্যাপ্রোচ করতেই পারো। কিন্তু যদি স্বাস্থ্যসাথী বেকার ভাতা বন্ধ হয়ে যায়, বা ধরো না কন্যাশ্রী, যুবশ্রী সব বন্ধ হয়ে যায়, তুমি কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে কোর্টে অ্যাপ্রোচ করতে পারবে না, কারণ সেগুলো পাওয়া তোমার মৌলিক অধিকার নয়, সেগুলো হলো ডিরেক্টিভ প্রিন্সিপাল। বোঝা যাচ্ছে? ক্লিয়ার হচ্ছে? তার মানে কি ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে? ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে রাষ্ট্রকে, যে রাষ্ট্র আমাদেরকে বেকার ভাতা দেবে, বার্ধক্য ভাতা দেবে, ওল্ড এজ পেনশন দেবে, কিন্তু সবটাই ডিপেন্ড করছে রাষ্ট্রের ক্যাপাসিটির ওপর। আজকে যদি হঠাৎ করে, এই যে দেখো, তোমরা অনেকেই জানো হয়তো, যারা 2017 আগে জয়েন করেছিল সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিতে, 2017 না 2007 আগে সম্ভবত, তাদেরকে না পেনশন দেওয়া হয়, তোমরা অনেকেই জানো। বাট এখন তোমরা দেখবে পেনশন দেওয়া বন্ধ হয়ে গেছে। তার জন্য কি তুমি কোর্টে অ্যাপ্রোচ করতে পারবে? পারবে না, কারণ পেনশন পাওয়াটা তোমার কাছে মৌলিক অধিকার নয়। স্যার স্যালারি, একদম স্যালারি পাওয়াটা তোমার কাছে মৌলিক অধিকার। কেন স্যার? কারণ আর্টিকেল 23 বলানো হয়েছিল, সেটা হলো তোমাকে যদি জোর করে কোনো কাজ করানো হয়, উইদাউট স্যালারি যদি কোনো কাজ করা হয়, সেটা কিন্তু তুমি কিন্তু অ্যাপ্রোচ করতে পারো কোর্টে। মনে পড়ছে? মনে পড়ছে আর্টিকেল 23, ফান্ডামেন্টাল রাইটস, ফোর্স লেবার। ফোর্স লেবার বলে একটা কথা ছিল, কিরে লিঙ্ক আপ করতে পারছিস? তাহলে স্যালারি পাওয়াটা মৌলিক অধিকার, পেনশন পাওয়াটা ডিপিএসপি। পেনশন পেতেও পারো, নাও পেতে পারো, দিতেও পারে, নাও দিতে পারে। ডিয়ারনেস অ্যালাউন্স কি ডিপিএসপি? ডিয়ারনেস অ্যালাউন্সের কথা কনস্টিটিউশনে কোথাও বলা নেই। ঠিক আছে, তাই জন্যই ডিয়ারনেস অ্যালাউন্সের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট যা বলবে সেটাই ফাইনাল। শালিনী, ডিয়ারনেস অ্যালাউন্সের কথা সংবিধানে কোথাও বলা নেই। ঠিক আছে, এই ক্ষেত্রে আমাদের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হবে, সুপ্রিম কোর্ট যা বলবে সেটাই ফাইনাল। ঠিক আছে, আজকে যদি এটা কনস্টিটিউশনে থাকতো, তাহলে তো আমাদেরকে সুপ্রিম কোর্ট অব্দি যেতে হতো না শালিনী। কনস্টিটিউশনে নেই বলেই তো আমরা কোর্টের কাছে দ্বারস্থ হয়েছি, যে কোর্ট আপনারা বলুন, পশ্চিমবঙ্গ সরকারের যারা এমপ্লয়ি তাদের কি ডিএ দেওয়া উচিত কি উচিত নয়। ঠিক আছে, ডিএটা কেন হয়? কারণ আমাদের প্রতি 10 বছর ছাড়া ছাড়া স্যালারি বাড়ে।
হিসেব মতো সরকারি কর্মচারীদের। কিন্তু এই 10 বছরে একটা ডিএ দেওয়া হয় এই কারণে যে যতটা ইনফ্লেশন হবে, যতটা মুদ্রাস্ফীতি হবে সেই পার্সেন্টেজ অনুযায়ী একটা ডিএ দেওয়ার নিয়ম। এবার যদি পশ্চিমবঙ্গ সরকার মনে করে ডিএ দেবে না, তাহলে সুপ্রিম কোর্ট কি বলে সেটা দেখতে হবে। এখনো সম্ভবত ডিএ মামলা একটা পেন্ডিং আছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট যখন বলবে তখনই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। লেটস সি কি হয়, দেখা যাক সুপ্রিম কোর্ট কি বলে। আচ্ছা, আর্টিকেল 42 কি বলছে? আর্টিকেল 42 বলছে স্টেট শ্যাল মেক প্রভিশন ফর সিকিউরিং জাস্ট অ্যান্ড হিউম্যান কন্ডিশন অফ ওয়ার্ক অ্যান্ড ফর মেটার্নিটি রিলিফ। তোমরা জানো আমরা যারা নর্মালি বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করি বা মাইনে কাজ করি, তাদের জন্য কিন্তু একটা কাজের উপযুক্ত পরিবেশ তার ব্যবস্থা কিন্তু রাষ্ট্রকে করতে হবে। তোমরা দেখেছো যারা মাইনে কাজ করে তারা কিন্তু একটা হেলমেট পরে যায়, সামনে একটা লাইট লাগানো থাকে। কেন? সেফটি পারপাসে। যারা দমকলে কাজ করে তারা দমকলের একটা জ্যাকেট পরে, কেন? যাতে তাদের গায়ে আগুন না লাগে। অর্থাৎ তুমি যখন কোনো ফ্যাক্টরিতে কাজ করছো তখন কিন্তু রাষ্ট্রের কর্তব্য হলো এমন কিছু আইন তৈরি করা যাতে যারা একটা প্রপার ব্যবস্থা থাকে। দেখো তার জন্য কিন্তু সেফটি প্রভিশন আন্ডার দ্য ফ্যাক্টরি অ্যাক্ট 1948 আনা হয়েছে। আবার দেখো মেটারনিটি রিলিফ বলা হয়েছে, তুমি যখন প্রেগনেন্ট হবে, কোনো মহিলা যখন প্রেগনেন্ট হবে সে কিন্তু মেটারনিটি লিভ পাবে। কত মেটারনিটি লিভ পাবে না? মেটারনিটি বেনিফিট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2017 এই যে আইনটা অনুযায়ী 6 মাসের মেটারনিটি লিভ একজন মহিলা পাবে। এবং এই 6 মাসের ছুটিটা সে কিন্তু বাচ্চা হওয়ার আগেও নিতে পারে, বাচ্চা হওয়ার পরেও নিতে পারে। বাচ্চা হওয়ার আগে 3 মাস, বাচ্চা হওয়ার পরে 3 মাস, সেটা সে তার মতো নেবে, তাতে কোনো সমস্যা নেই। স্যার যদি ব্যাপারটা কমপ্লিকেটেড হয়, হয়তো দেখা গেল বাচ্চা হতে গিয়ে কোনো কমপ্লিকেসি তৈরি হলো, 6 মাসের বেশি ছুটি দরকার, তখনও সে ছুটি পাবে। বাট বিয়ন্ড 6 মান্থস, 6 মাসের পরে সে কিন্তু আনপেড লিভস পাবে। অর্থাৎ সে ছুটি পাবে বাট তাকে স্যালারি দেওয়া হবে না। আর 6 মাস অব্দি সে পেড লিভস পাবে, তার মানে স্যালারি পাবে লিভস এর সাথে। ক্লিয়ার হলো? তোদেরকে যখন 31 দিনের মাইনে দেওয়া হয় তখন তোরা কিন্তু রবিবারের স্যালারিটাও পাস, কিন্তু রবিবার কি কোনো কাজ করিস? কাজ করিস না, তাহলে রোববারের স্যালারিটা কি পাস? পেড লিভ। যখন 15th আগস্টের ছুটি হয়, 26 জানুয়ারির ছুটি হয়, দুর্গাপুজোর 4 দিন ছুটি হয়, ছুটি পাস তো? হ্যাঁ স্যার পাই। তো ওই 4 দিনের কি মাইনে কাটে? না না, মাইনে কেন কাটবে? তাহলে ওগুলো কি? ওগুলো হলো পেড হলিডে। বোঝাতে পারছি আমি? তো তেমন 6 মাস একজন প্রসূতি সে কিন্তু পেড লিভস পাবে, 6 মাস সে বেতন পাবে। তার বেশি যদি তাকে ছুটি নিতে হয় সে ছুটি পাবে, বাট সেক্ষেত্রে সে আর বেতন পাবে না। তাহলে আর্টিকেল 42 সবার কাছে ক্লিয়ার? রাষ্ট্র এমন পলিসি বানাবে যাতে যারা ফ্যাক্টরিতে কাজ করছে তারা যাতে একটা প্রপার এনভায়রনমেন্ট পায়, প্রপার পরিবেশ পায় কাজ করার, এবং যারা মেটারনিটি লিভ নিচ্ছে তারা যেন প্রপার একটা মেটারনিটি লিভ পায়, সেটাকে মেক শিওর করতে হবে রাষ্ট্রকে। এখন তোমরা অনেকে জানবে, এটা ছেলেদের জন্য অবশ্যই ইন্টারেস্টিং, এখন কিন্তু রাষ্ট্র পেটার্নিটি লিভ দেওয়ার কথাও বলছে। ছেলেরা বাবা হওয়ার সময়ও ছুটি পাবে, ডেফিনেটলি সময়টা হয়তো 1 মাস বা 2 মাসের বেশি হবে না, কিন্তু সেটা এখনো পর্যন্ত পার্লামেন্টে অ্যাপ্রুভ হয়নি। এমনিতে নর্মালি 1 উইকের একটা মেটারনিটি রিলিফ পাওয়া যায়, সেটা পেটার্নিটি রিলিফ মানে বাবারা পায়, কিন্তু সেটা 1 মাস অব্দি করার কথা বলা হয়েছে। দেখা যাক, আলটিমেট আইন তো আমাদের দেশের পার্লামেন্টে তৈরি হয়, এরকম যদি কোনো আইন পার্লামেন্টে হয় আমরা তাদের কাগজে দেখতে পারবো, জানতে পারবো। ঠিক আছে, আর্টিকেল 42 আমাদের হয়ে গেল। নেক্সট আর একটা আর্টিকেল আজকে আমি বলে দেবো, সেটা হলো আর্টিকেল 43। দেখো এটা গান্ধিয়ান একটা ইডিওলজি। এখানে কি বলা হচ্ছে? স্টেট শ্যাল এনডিভিয়ার টু প্রমোট কটেজ ইন্ডাস্ট্রি অন অ্যান ইন্ডিভিজুয়াল অর কোঅপারেটিভ বেসিস ইন রুরাল এরিয়াস। মানে একক একজন মানুষ যদি সে ব্যবসা করে, সে কুটির শিল্পকে সেই হিসেবে প্রমোট করা যেতে পারে। সবাই মিলে একটা ব্যবসা হচ্ছে কোঅপারেটিভ বেসিসে, সেক্ষেত্রেও কুটির শিল্পকে প্রমোট করা যেতে পারে। দেখো একটা জিনিস তোমাদের বুঝতে হবে, কুটির শিল্প কিন্তু আমাদের দেশে খুব ইম্পর্টেন্ট। গান্ধীজি প্রথম বলেছিলেন ব্রিটিশ পণ্য বয়কট করে খাদির ব্যবহার করতে, খাদির বস্ত্র ব্যবহার করতে। গান্ধীজি প্রথম বলেছিলেন যে মেক ইন ইন্ডিয়া। পরে এখন নরেন্দ্র মোদীও সেটাকেই বলা হয় আত্মনির্ভর ভারত, যেটাকে আমরা একসময় বলতাম স্বদেশী, সেটার পরে নাম হলো মেক ইন ইন্ডিয়া, সেটাকে আমরা বর্তমানে বলছি আত্মনির্ভর ভারত। তোমরা পশ্চিমবঙ্গের মানুষ, তাই তোমরা অনেকেই জানবে নদিয়া জেলার ফুলিয়া এবং শান্তিপুর তোমরা জানো কিসের জন্য বিখ্যাত? তাঁত শিল্পের জন্য বিখ্যাত। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর তোমরা জানো কিসের জন্য বিখ্যাত? সিল্কের জন্য বিখ্যাত। দক্ষিণ 24 পরগনার কালিকাপুর কিসের জন্য বিখ্যাত? বাজি তৈরির জন্য বিখ্যাত। তোমরা কি জানো এই যে শিল্পগুলো,
এগুলো একসময় মানুষের উঠোন থেকে উঠে এসেছিল। এটা ঠিক যে এখন অনেকের এই বাজি তৈরির ফ্যাক্টরি হয়ে গেছে, তাঁত শিল্পের ফ্যাক্টরি হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি মানুষের উঠোন থেকে এগুলো উঠে এসেছিল। এগুলো কুটির শিল্প। তাই কুটির শিল্পের উন্নয়ন করতে হবে এবং রাষ্ট্রকে সেই ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে আর্টিকেল 43 মাধ্যমে। সবাই বুঝতে পারছো, আর্টিকেল গুলো কিন্তু খুব ইজি, মোটেই শক্ত নয় এই আর্টিকেল গুলো, বরং ফান্ডামেন্টাল রাইটস অনেক বেশি কমপ্লিকেটেড আমি বলবো। ডিপিএসপির আর্টিকেলস গুলো খুব সোজা, আর আমি তো এক্সাম্পল দিয়ে দিয়ে তোমাদেরকে বোঝাই এমনিতেই, তো এক্সাম্পল যদি মাথায় রাখো আমার মনে হয় না খুব একটা চ্যালেঞ্জিং হবে বলে। ঠিক আছে, তাহলে আর্টিকেল 43 অব্দি আজকে আমরা এখানেই রাখলাম। তোমাদের সাথে কবে দেখা হচ্ছে? কালকে দেখা হচ্ছে। কালকে আমরা আর্টিকেল 43 পর থেকে ডিপিএসপিটাকে কমপ্লিট করে নেবো। কালকে আমাদের ডিপিএসপি কমপ্লিট হয়ে যাবে। কালকে তোমাদের সাথে সন্ধ্যে 7:30 দেখা হচ্ছে। সবাই জয়েন করো, টাইম মতো করো। আমার 5-10 মিনিট অবশ্য দেরি হতে পারে, কারণ এখন থেকেই বলে রাখলাম, কারণ ব্যাক টু ব্যাক ক্লাস থাকে তো। যদি সেটা দেরি হয়ও তাতে খুব একটা সমস্যা হবে না, আমরা পুরো 1 ঘন্টার উপর ক্লাস করে কালকে ডিপিএসপিটা কমপ্লিট করে দেবো। থ্যাংক ইউ সবাইকে।